বাঁধন রূপের অধিকারী, লেখিকা সুমি চৌধুরী। পর্ব ২৬। রূপা। মেয়েটি আর কেউ না, স্বয়ং রূপা। বাঁধন মনে মনে যা সন্দেহ করেছিল সব সত্যি করে এই রহস্যময়ী মেয়েটা রূপাই হলো। বাঁধন অপলক তাকিয়ে থাকে এই মায়াবী মুখখানার দিকে, যেই মুখটা দেখার জন্য গত কয়েকটা দিন ধরে সে ভেতরে ভেতরে চাতক পাখির মতো ছটফট করেছে। বাঁধন সেই তীব্র নেশাতুল চাহনি রূপা আর সহ্য করতে পারে না। তার বুকের ভেতরটা ভয়ে আর লজ্জায় তোলপাড় হতে থাকে। নিজেকে মুগ্ধ করার জন্য সে ছটফট শুরু করে, কিন্তু বাঁধন তাকে কিছুতেই ছাড়ে না। রূপা তখন ব্যাকুল হয়ে ফিসফিস করে বলে, ছাড়ুন প্লিজ, আমাকে ছাড়ুন। তবুও বাঁধন তাকে ছাড়ে না, বরং বুকের সাথে আরো জোরে শক্ত করে জড়িয়ে নেয়, যেন ছেড়ে দিলেই মেয়েটি আবার চিরতরে হারিয়ে যাবে। কোনো উপায় না পেয়ে রূপা নিরুপায় হয়ে হুট করে বাঁধনের ঘাড়ের ওপর নিজের ধারালো দাঁত দিয়ে সজোরে একটা কামড় বসিয়ে দেয়। হঠাৎ এই তীব্র ব্যথায় কোকিয়ে ওঠে বাঁধন। উফ, ফাক! ব্যথায় চোটে তার হাতের শক্ত বাঁধনটা মুহূর্তের জন্য কিছুটা আলগা হয়ে আসে। আর ঠিক সেই সুবর্ণ সুযোগটা রূপা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয়। সে আর এক সেকেন্ডও পেছনে না তাকিয়ে সোজা জঙ্গলের ঘন অন্ধকারের দিকে তীব্র গতিতে দৌড় দেয়। রূপার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে বাঁধন। তার ঠোঁটের কোণে তখন এক অদ্ভুত তৃপ্তির হাসি ফুটে ওঠে। সে নিজের রক্তাক্ত ঘাড়টা হাত দিয়ে চেপে ধরে মনে মনে বলে, পালিয়ে আর কোথায় যাবি রূপা? আজ এই রাত থেকে আমি তোকে আমার মনের মণিকোঠায় বন্দি করে নিলাম। বিয়ে করবো তোকে আমি, খুব তাড়াতাড়ি তোকে আমার অর্ধাঙ্গিনী বানাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রূপা দেখতে দেখতে জঙ্গলের নিবিড় অন্ধকারের মিলিন হয়ে যায়। ঠিক তখনই আলতা মাহবুর একদল পুলিশ ফোর্স নিয়ে হতদন্ত হয়ে ওখানকায় দৌড়ে আসেন। মাটিতে রক্তারক্তি অবস্থায় বাঁধনকে ওভাবে পড়ে থাকতে দেখে তিনি চরম উদ্বেগে বডি ঝুঁকিয়ে বলে, বাঁধন, বাঁধন, তুমি ঠিক আছো? হোয়াট হ্যাপেন্ড ডু ইউ? বাঁধনের চোখের সামনে তখন চারপাশের দুনিয়া ক্রমশ ঝাপসা হয়ে আসছে। মাথায় ক্ষতটা দিয়ে অনবরত রক্ত ঝরছে। সে কোনো মতে ভারী হয়ে আসা চোখ দুটো মেলে আলতাফ মাহবুরের দিকে তাকায়, অত্যন্ত দুর্বল ভাঙা গলায় বলে, কিছু হয়নি আমার স্যার, আই অ্যাম অ্যাবসলিউটলি ফাইন স্যার। কথাটা শেষ করতে করতেই বাঁধনের চোখের পাতা দুটো পুরোপুরি বুঝে আসে। সে এক টানে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। তারপর তার আর কোনো কিছুই মনে নেই। চারপাশটা এক নিরেট অন্ধকারে তলিয়ে যায়। সকালবেলা কড়া শ্যাম্পুর তীব্র ঘ্রাণে মাঝপথেই ভেঙে যায় ইস্তিয়াকের সম্পূর্ণ ঘুমটা। চোখে মুখে একরাশ বিরক্ত নিয়ে কোনো মতে চোখ মেলে সে সামনে তাকায়। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে আনমনে মাথার ভেজা চুল মুছছে সীমা। তার কোমর ছোঁয়া লম্বা চুলগুলো থেকে টপ টপ করে পানি ঝরছে ড্রেসিং টেবিলের কাঠের উপরে। দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে এই মাত্র গোসল করে এসেছে। এত সাত সকালে সীমাকে ওভাবে গোসল করতে দেখে ইস্তিয়াকের ভেতরের রাগটা দপদপ করে ওঠে। সে বিছানা থেকে বেশ কড়া আর কর্কশ গলায় উঠে বলে, এই, তুই এভাবে প্রায় প্রায় সকালে গোসল কেন করিস রে? নিজুম ঘরে হুট করে ইস্তিয়াকের অমন চড়া কণ্ঠস্বর শুনে চমকে ওঠে সীমা। সেই আয়না থেকে নিজের চোখটা সরিয়ে ঝট করে সামনে ঘুরে তাকায়। ইস্তিয়াকের চরম বিরক্ত আর রাগ নিয়ে বিছানায় বসে তার দিকেই তাকিয়ে আছে। সীমা ফর্সা নিষ্পাপ মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। সে হাতের তোয়ালেটা চিপড়াতে বেশ জোরো সরো আর কাপা গলায় বলে, আসলে ওটা। ইস্তিয়াক আর কোনো কথা শোনার আগেই বিছানা থেকে সজোরে ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায়। তার লম্বা সুঠাম শরীরটা নিয়ে রাগে গজগজ করতে করতে সে সীমার একদম মুখোমুখি এসে দাঁড়ায়। কোনো কিছু ভাবার সুযোগ না দিয়ে এক ঝটকায় সীমার নরম দু গালে নিজের শক্ত আঙুল চেপে ধরে নিজের দিকে টানে। সীমা চোখের দিকে নিজের স্ক্রুব্ধ দৃষ্টি স্থির রেখে অত্যন্ত কড়া সুরে ইস্তিয়াক বলে, আই টোল্ড ইউ বিফোর, তোকে বলেছিলাম না এভাবে সকালে গোসল করতে যেন না দেখি তোকে? আমার কথা তোর কানে যায় না? হুট করে গালে এমন শক্ত হাতের চাপ ব্যথায় চোখ মুখ কুঁচকে গেল সীমা। তার ফর্সা গাল দুটো ইস্তিয়াকের আঙুলের চাপে লাল হয়ে ওঠে। সে তো ইচ্ছা করে এই সকালে গোসল করেনি। কাল রাতে তার পিরিয়ড হয়েছে, আর পিরিয়ড চলাকালীন প্রতিদিন সকালবেলা গোসল করা তার পুরনো অভ্যাস। কিন্তু এই রাগী পুরুষটাকে সে এই ব্যক্তিগত কথাটা বুঝিয়ে বলবে কি করে? সে ব্যথায় নিজের ঠোঁট দুটো গোল করে কোনো মতে ফিসফিস করে ওঠে, সারুন প্লিজ, আমার ব্যথা লাগছে। ইস্তিয়াকের চোয়াল আরো শক্ত হয়ে ওঠে। চোখের মণি দুটো রাগে
কুঁকড়ে যায়। সে সীমার মুখের আরো কাছে ঝুঁকে এসে গর্জে ওঠে, হাউ ডেম ইউ! আমার কথা অমান্য করার সাহস কি করে হয় তোর? সীমা নিজের ভেজা চোখ দুটো মেলে আকুল সুরে বোঝানোর চেষ্টা করে, আমি আপনার কথা অমান্য করিনি আসলে। তার কথা শেষ হওয়ার আগে ইশতিয়াক আঙুলের চাপ আরো বাড়িয়ে দিয়ে চরম ধমকের সুরে বলে ওঠে, শাট আপ, একদম চুপ। জাস্ট একটা বাড়তি কথা যদি তোর মুখ দিয়ে বের করেছিস, থাপ্পড় দিয়ে দু গাল লাল করে দেবো তোর। ইশতিয়াকের এই হিংস্র রূপ আর চড়া ধমকে ভয়ে নিজের চোখ জোড়া শক্ত করে বন্ধ করে নেয় সীমা। তার পাতলা ঠোঁট জুড়ে অবশ হয়ে আসে, পুরো শরীরটা এক অজানা আশঙ্কায় থরথর করে কাঁপতে থাকে। ইশতিয়াক তখনও দাগে ফুঁসতে ফুঁসতে সীমার ওই বন্ধ হয়ে থাকা মায়াবী ভয়ার্ত মুখশ্রীর দিকে তাকিয়ে থাকে। ভীতিতে কাঁপতে থাকা সীমার চোখের পাপে আর তার ওই কোমল ফর্সা মুখটা দেখে হুট করে অজান্তে ইশতিয়াকের বুকের বাম পাশটা কেমন যেন এক তীব্র দোলাচলে কেঁপে ওঠে। নিজের ভেতরের এই আসক্তিক পরিবর্তন টের পেয়ে সে দ্রুত সীমার মুখ থেকে চোখ নামিয়ে নেয়। সে এক ঝটকায় সীমার গাল দুটো ছেড়ে দিয়ে নিজের তোয়ালেটা টেনে নেয় এবং লম্বা লম্বা পা ফেলে খট খট শব্দ করে ওয়াশরুমে ঢুকে সজোরে দরজাটা আটকে দেয়। সীমা স্তব্ধ হয়ে যায় তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে। এতক্ষণে চেপে রাখা কান্নাটা আর বাধা মানে না, তার চোখ ফেটে দুফোঁটা অশ্রু গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ে। কেন জানি আজ তার মনের গহীন থেকে এক তীব্র হাহাকার জেগে ওঠে। তার মনে হতে থাকে সে হয়তো ইশতিয়াকের জীবনেও কেবলই একটা বাড়তি বোঝা, একটা চরম বিরক্তিকর জিনিস ছাড়া আর কিছুই নেই, কোনো অধিকার ছাড়া সে শুধু শুধু এই মানুষটার সংসারে পড়ে আছে। দুপুর 12টার দিকে বাঁধনের জ্ঞান ফেরে। সে ধীরে ধীরে ভারী চোখের পাতা দুটো মেলে তাকায়। চারপাশে চেনা পরিবেশটা দেখে বুঝতে বাকি থাকে না যে সে হাসপাতালে একটা কেবিনে শুয়ে আছে। মাথায় সাদা ব্যান্ডেজ জড়ানো। তার বেডের দিক পাশের চিন্তিত মুখে বসে আছেন আহসান রহমান এবং আকাশ। বাঁধনকে চোখ খুলতে দেখে আহসান রহমান দ্রুত কিছুটা ঝুঁকে এসে নরম গলায় বলে, এখন কেমন লাগছে বাঁধন? মাথায় কি খুব বেশি পেইন হচ্ছে? বাঁধনের আলতো করে না সূচক মাথা নাড়ায়। তাকে বেশি কথা বলতে না দিয়ে আকাশ তড়িঘড়ি করে কেবিন থেকে বেরিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার কিছু রিপোর্ট হাতে নিয়ে কেবিনে প্রবেশ করতে আহসান রহমান বেশ উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করে, ডাক্তার সবকিছু ঠিক আছে তো? মাথায় গভীর কোনো ইনজুরি হয়নি তো? ডাক্তার রিপোর্টের ফাইলটা ভালো করে পর্যবেক্ষণ করে আশ্বস্ত করার ভঙ্গিতে বলে, না, ফরচুনেটলি আঘাতটি খুব বেশি গভীরে যেতে পারেনি, সো ভয়ের কিছুই নেই। তবে প্রিকশনের জন্য কিছুদিন পর আমাদের আরেকবার সিটি স্ক্যান করাতে হবে। আহসান রহমান স্বস্তির নিঃশ্বাস ফেলে, অবশ্যই ডাক্তার, আমি কিছুদিন পরে ওকে আবার নিয়ে আসবো। ডাক্তার কেবিন থেকে যেতে যেতে বাঁধন সোজা আকাশের দিকে তাকায়। নিজের এই অবস্থার মাঝেও তার ভেতরটা দায়িত্বশীল এসপি সত্তাটা জেগে ওঠে। সে কিছুটা ভাঙা গলায় জিজ্ঞেস করে, অখিল কেমন আছে? আর বাকি পুলিশ ফোর্সরা কেমন আছে এখন? আকাশ বাঁধনের পাশে এসে দাঁড়িয়ে শান্ত গলায় বলে, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। সবাই মোটামুটি সুস্থ আছে, যার যার কেবিনে রেস্ট নিচ্ছে। অখিলের কন্ডিশন এখনো স্টেবল। সবাই ভালো আছে শুনে বাঁধন আর কোনো কথা বাড়ায় না। সে ক্লান্ত শরীরে এলিয়ে দিয়ে চুপচাপ চোখের পাতা দুটো বন্ধ করে নেয়। তবে চোখ বন্ধ করতে মুহূর্তের মধ্যে তার সজাগ মনের আয়নায় ভেসে ওঠে কাল রাতে সেই রূপার মায়াবী মুখমণ্ডল। বুকের ভেতরের হার্টবিটটা এক অদ্ভুত দোলাচলে আচমকা কেঁপে ওঠে বাঁধনের। কেবিনের শান্ত পরিবেশ সেভাবেই চোখ বন্ধ করে থাকা বাঁধনের ঠোঁটের কোণে আবারও এক চিলতে রহস্যময় তৃপ্তির হাসি ফুটে ওঠে। বিকালে 4টার দিকে বাঁধনকে হাসপাতালে থেকে ছুটি দেওয়া হয়। ছাড়া পাওয়া মাত্রই বাঁধন কারোর জন্য অপেক্ষা না করে দ্রুত আকাশের গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। তার এই কাণ্ড দেখে আকাশ বেশ চিন্তিত গলায় বলে, বাঁধন, তোর শরীরে এখন পুরোপুরি রিকভার করেনি, এই অবস্থায় ড্রাইভিং করলে যদি কোনো প্রবলেম হয় তুই প্লিজ পাশে গিয়ে বস, আমি চালাচ্ছি। আকাশের কথায় পিঠে তার দিকে এক রাজবাড়ি আর রাগের দৃষ্টিতে তাকালো বাঁধন। অত্যন্ত কড়া গলায় বলে, কোনো সমস্যা নেই, না কথা বাড়িয়ে গাড়িতে ওঠ। বাঁধনের সেই তপ্ত আর রাগী চাউনি দেখে আর কথা বাড়ানোর সাহস হয় না আকাশের। সে চুপচাপ বাধ্য ছেলের মতো পাশের সিটে বসে ওঠে। বাঁধন কোনো দিকে না তাকিয়ে গাড়ি স্টার্ট দিয়ে হাই স্পিডে ড্রাইভিং শুরু করে। গাড়ি নিয়ে কিছুটা দূরে আসতে বাঁধন হুট করে সামনের দিকে তাকিয়ে বেশ গম্ভীর গলায় প্রশ্ন করে,
আনন্দমোহন কলেজে রূপা কোন হোস্টেলে উঠেছে? চলন্ত গাড়িতে হুট করে বাঁধনের মুখ থেকে রূপার হোস্টেলের ব্যাপারটা এমন প্রশ্ন শুনে আকাশ বেশ অবাক হয়ে যায়। সে বাঁধনের দিকে তাকিয়ে কিছুটা দ্বিধা নিয়ে বলে, সৈয়দা নাফিসা ইসলাম ছাত্রীনিবাস। বাঁধন আর কোনো পাল্টা কথা বলে না, চুপচাপ স্টিয়ারিং ঘুরিয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে ড্রাইভিং করতে থাকে। ওদিকে আকাশ কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করে, হঠাৎ এই খোঁজ কেন? তবুও পুরোপুরি নিশ্চুপ থাকে বাঁধন। কিছুক্ষণ পর আকাশ চারপাশটা খেয়াল করে দেখে বাঁধন গাড়ি নিয়ে বাড়ির রাস্তার দিকে যাচ্ছে না, বরং আনন্দমোহন কলেজের মেইন রোডের দিকে এগিয়ে যাচ্ছে। সে কিছুটা ঘাবড়ে গিয়ে বলে ওঠে, এদিকে কোথায় যাচ্ছিস বাঁধন? এটা তো বাড়ির রাস্তা না। বাঁধন কোনো উত্তর দেয় না। সে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিয়ে সোজা আনন্দমোহন কলেজের ক্যাম্পাসে এসে গাড়ি থামায়। ব্রেক কষতেই বাঁধন দ্রুত গাড়ি থেকে নেমে লম্বা পা ফেলে কলেজের ভেতরে প্রবেশ করে। তার এমন অদ্ভুত আচরণ দেখে পেছন থেকে আকাশ হতবম্ব হয়ে ছুটতে থাকে। বাঁধন ছাত্রী নিবাসের নাম ফলকটা দেখে সোজা মেয়েদের হোস্টেলের ভেতরে ঢুকে পড়ে। মাথাটা ব্যান্ডেজ বাঁধা এমন একজন সুদর্শন আর লম্বা সুঠাম দেহের পুরুষকে হুট করে মেয়েদের হোস্টেলে ঢুকতে দেখে অবাক ছাত্রীরা হা করে তার দিকে তাকিয়ে থাকে। তাদের চাউনি দেখে মনে হচ্ছে যেন বাঁধনকে এক নজরেই গিলে খেয়ে ফেলবে। আকাশ এতক্ষণ পরে পুরো ব্যাপারটা বুঝতে পারে। সে বাঁধন আসলে রূপাকে খুঁজতে সেখানে এসেছে। সে ভিড় ঠেলে দৌড়ে এসে বাঁধনের সরাসরি সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, 50 নম্বর রুমে আছে রূপা। আচ্ছা, তুই হুট করে রূপাদের হোস্টেলে কেন আসলি বলতো? বাঁধন এবারও কোনো জবাব দেয় না। সে আকাশকে পুরোপুরি ইগনোর করে নিজের মতো সামনে এগিয়ে যায়। আকাশ চরম রেগে গিয়ে তাকে কিছু একটা বলতে যাবে, তার আগে বাঁধন করিডোরের নম্বরগুলো মেলাতে মেলাতে সোজা 50 নম্বর রুমের সামনে গিয়ে দাঁড়ায়। সে আর এক সেকেন্ডও দেরি না করে শক্ত হাতে রুমের দরজা নক করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে 50 নম্বর রুমের দরজা একটা মেয়ে খুলে দেয়। দরজার হুট করে রূপার বদলে অচেনা একটা মেয়েকে দেখে গভীর বিরক্তিতে ভ্রু কুঁচকায় বাঁধন। ওদিকে সামনে বাঁধনের মতো একজন সুঠাম সুদর্শন আর মাথায় ব্যান্ডেজ বাঁধা পুরুষকে দেখে মেয়েটা জাস্ট হা হয়ে যায়। চোখের পলকে না ফেলে হা করে তাকিয়ে থাকে সে। মেয়েটার এমন চাউনি দেখে আরো বেশি বিরক্ত হয় বাঁধন। নিজের রাজবাড়ি করা কণ্ঠে সরাসরি প্রশ্ন করে, রূপা কোথায়? হুট করে বাঁধনের মুখে রূপার নাম শুনে বেশ চমকে ওঠে মেয়েটা। সে নিজের ঘোর কাটিয়ে আমতা আমতা করে বলে, আমাদের সাথে যে থাকে ওই রূপার কথা বলছেন? চল, শক্ত করে সংক্ষিপ্ত উত্তর দেয় বাঁধন। জি। মেয়েটি ছাদের দিকে ইশারা করে বলে, ও তো ছাদে আসে। কথাটা শোনা মাত্র আর এক সেকেন্ডও দেরি করে না ছাদের সিঁড়ি খুঁজে হনহন করে উপরে উঠে আসে বাঁধন। তার এই ঝড়ের গতিতে তালে তাল মেলাতে না পেরে পেছনে পেছনে প্রায় দৌড়াতে শুরু করে আকাশ। ছাদের তখন রেলিংয়ে গায়ে পিঠ ঠেকিয়ে বৃষ্টি আর রূপা আনমনে গল্প করছিল। রূপার কোলে শান্ত হয়ে বসে আছে ক্যান্ডি। রূপা খিলখিল করে হাসছে আর পরম আদরে ক্যান্ডিকে মাথায় হাত বুলাচ্ছে। তার পরনে আজ একটা চমৎকার অ্যাশ রঙের গাউন, সাথে ম্যাচিং করা টাইট ওড়না। দুই হাতে রিন রিন করে বাজছে ম্যাচিং চুড়ি। লম্বা ফর্সা পিঠ জুড়ে তার ঘন কালো চুলগুলো আজও পুরোটাই ছেড়ে দেওয়া। মাথার পরা সাদা রঙের কিউট একটা বানি হেয়ার হ্যান্ডব্যান্ড আর কানে দুলছে একজোড়া সাদা ঝুমকো। রূপা আজ ইচ্ছে করে একটু জমকালো সেজেছে। হুট করে আজ সাজার খুব শখ হয়েছিল তার, তাই মনের মতো সেজে নিজের শখটা পূরণ করেছে সে। বাঁধন ছাদে পা রাখতেই তার তীক্ষ্ণ চোখ জোড়া গিয়ে পড়ে রেলিংয়ে কাছে দাঁড়িয়ে থাকা ওই মায়াবী রূপার দিকে। এক লোহমায় বাঁধনের পা দুটা যেন মাটির সাথে থমকে যায়। সে এক দৃষ্টিতে পা থেকে মাথা পর্যন্ত পুরোটা স্ক্যান করে নেয় রূপার। এই পরন্ত বিকেলে আলোয় রূপার ফর্সা মুখটা যেন হীরের মতো চকচক করছে। সুন্দরের চেয়েও বহুগুণ সুন্দর লাগছে মেয়েটাকে। বাঁধনের মনে মনে হয়, সাজলে বোধহয় মেয়েদেরকে আসলে অন্যরকম অপার্থিক লাগে। সে আর নিজের ভেতরের তীব্র আবেগটা ধরে রাখতে পারে না। লম্বা লম্বা পা ফেলে সে সরাসরি গিয়ে দাঁড়ায় রূপার একদম মুখোমুখি। পাশে দাঁড়িয়ে থাকা বৃষ্টি কিংবা ক্যান্ডি কোলে ক্যান্ডিকে নিয়ে রূপা কিছু বুঝে ওঠার আগেই বাঁধন এক ঝটকায় রূপার নরম হাতটা নিজের শক্ত মুঠোয় পুরে নেয়। রূপার বাদামি চোখের দিকে নিজের তৃষ্ণার্ত চাউনি স্থির রেখে এক রোখা গলায় বলে, চল। হুট করে বাঁধনকে চোখের সামনে দেখে আকাশ থেকে পড়ার মতন দশা হয় রূপা আর বৃষ্টির। বাঁধনের ওই চৌড়া সুঠাম অবয়ব, কপালে লেপ্টে থাকা এলোমেলো চুল আর মাথাটা সাদা ব্যান্ডেজে দেখা রূপার বুকের ভেতরটা ধপ করে ওঠে।
তার ফর্সা মায়াবী মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। রূপা নিজের কাঁপতে থাকা পাতলা গোলাপি ঠোঁট দুটো কোনো মতে ফাঁক করে বাদামি চোখে এক রাশ আতঙ্ক নিয়ে অত্যন্ত জড়সড় গলায় জিজ্ঞেস করে, কোথায়? বাদানে শক্ত চল রাগে আরো টানটান হয়ে ওঠে, চোখের তীক্ষ্ণ মনে দুটো স্থির হয়ে যায়। নিজের গম্ভীর পুরুষালী আর রাজবাড়ি কণ্ঠে সে সংক্ষিপ্ত অথচ আদেশ সূচক উত্তর দেয়, বাড়ি যাবি, চল। ভয়ে রূপার পুরো শরীর কাঁপতে থাকে, তার ফর্সা গালে এক অদ্ভুত বিষণ্ণতা ফুটে ওঠে। সে নিজের নরম হাতটা বাঁধানো শক্ত লোহার মতো মুঠো থেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে করতে বেশ ব্যাকুল সুরে বলে ওঠে, আমি যাব না, ছাড়ুন আমাকে। রূপার এই অস্বীকৃতি আর ছটপটানি দেখে বাঁধনের ভেতরে এক রোখা জেটটা যেন মূর্তি মাথা চারা দিয়ে ওঠে। সে আর এক সেকেন্ড কথা না বাড়িয়ে কোনো কিছুর বলার সুযোগ না দিয়ে এক ঝটকায় রূপাকে নিজের চোরা কাঁধের উপর তুলে নেয়। সাথে সাথে উল্টো ভাবে ঝুলে পড়ে রূপা। তার লম্বা ঘন কালো চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে নিচের দিকে দুলতে থাকে। এই কাণ্ড তার কোল থেকে ক্যান্ডি ছিটকে নিচে পড়ে নিলে পাশে দাঁড়িয়ে থাকা আকাশ ছট করে সে ছো মেরে ক্যান্ডিকে শূন্যে তুলে ফেলে। রূপা বাঁধনের শক্ত পিঠে নিজের ফর্সা হাত পা ছুটতে ছুটতে চরম ক্ষোভ আর লজ্জায় মুখ লাল করে চিৎকার করে বলতে থাকে, হোয়াট ইজ ইউর প্রবলেম? সমস্যা কি আপনার? আমাকে এভাবে কাঁধে নিলেন কেন? নামান বলছি, জাস্ট নামান আমাকে। রূপার কোনো চেঁচামেচি কোনো আকুতি বাঁধনের কানে পৌঁছায় না। সে কোনো কথা না বলে নিজেই লম্বা লম্বা পা ফেলে রূপাকে কাঁধে নিয়ে ছাদ থেকে নেমে যায়। ছাদে বৃষ্টি তখনও হা করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তার চোখের সামনে কি ঘটে গেল সব যেন মাথার উপর দিয়ে চলে যায়। আকাশ বৃষ্টির ওমর হা করে অবস্থা দেখে নিজের ঠোঁট দুটো চেপে ফিক করে হেসে দেয়। পরক্ষণে হৃদের রূপ পাল্টে মুখের অবয়বটা একদম গম্ভীর করে ছদ্ম গম্ভীর্য নিয়ে বলে, এখন কি তোমাকে কাঁধে নিতে হবে? আচমকা আকাশের মুখ থেকে এমন কথা শুনে ধরপড়িয়ে কেঁপে ওঠে বৃষ্টি। এহেন প্রশ্নে রীতিমতো বেবাচাকা খেয়ে যায় ফর্সা গোলগাল মুখটা লজ্জায় লাল হয়ে ওঠে। সে নিজের বড় বড় চোখগুলো গোল গোল করে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, কি বলছেন স্যার? আকাশ ক্যান্ডিকে এক হাতে নিয়ে বুকের সাথে চেপে ধরে একটু ঝুঁকে বলে, মানে এটাই, দেখলে তো বাঁধন রূপাকে নিয়ে বাড়ি চলে গেল। এখন তুমি গিয়ে তোমার আর তোমার রূপার প্রয়োজনের জিনিসপত্র গুছিয়ে নাও। আই অ্যাম ওয়েটিং ডাউন স্টেয়ার্স। বৃষ্টি নিজের ওনাটা খুঁটটা আঙুলে জড়াতে জড়াতে আমতা আমতা করে বলে, আচ্ছা স্যার। বলে উল্টে ঘুরে পা বাড়াই বৃষ্টি, কিন্তু তাড়াহুড়ো করে দু পা এগোতে হুট করে পায়ের স্যান্ডেলটা পিছলে তার পা মচকে দেয় এবং সে সজোরে মাটিতে গিয়ে পড়ে যেতে নেয়। ঠিক তখনই বিদ্যুৎ গতিতে আকাশটা তার এক হাত দিয়ে ক্যান্ডিকে শক্ত করে ধরে রেখে অন্য হাতটা বাড়িয়ে সজোরে বৃষ্টির সরু কোমরটা জড়িয়ে ধরে নিজের দিকে টেনে ফেলে। আকস্মিক এই নিবিড় পুরুষালী স্পর্শে পুরো শরীর শিউরে ওঠে বৃষ্টির। মেরুদণ্ড দিয়ে যেন এক শীতল স্রোত বয়ে যায়। সে ভয়ে আর লজ্জায় নিজের চোখ জোড়া শক্ত করে বন্ধ করে নেয়। তার বুকটা তখন কামারের হাঁপড়ের মতো ধরপড় করতে থাকে। আকাশ তখন পুরোপুরি এক ধ্যানে বৃষ্টির সে চোখ বন্ধ করা ফর্সা নিষ্পাপ মুখশ্রীর দিকে তাকিয়ে থাকে। তার কপালে পড়া দুই একটা চুল আলতো করে কাঁপছে। কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে থাকার পর আকাশ নিজের মুখভঙ্গিতে এক চরম বিরক্তিকর লুক এনে বেশ কড়া গলায় বলে, আই মিন, চোখ কোথায় থাকে তোমার? আকাশের এই ধমকানো সুরে কেঁপে ওঠে ঝট করে চোখ খুলে ফেলে বৃষ্টি। সে অত্যন্ত অস্বস্তি নিয়ে এক ঝটকায় নিজেকে আকাশের কাছ থেকে ছাড়িয়ে নেয়। সোজা হয়ে দাঁড়িয়ে মাথাটা একদম নিচু করে নিজের আঙুল মোটকানো শুরু করে আমতা আমতা করে বলে, আসলে হঠাৎ করে পাটা। তার কথা শেষ করার আগে আকাশ নিজের হাত তুলে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, যাও। আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে বৃষ্টি এক দৌড়ে ছাদ থেকে সিঁড়ির দিকে চলে যায়। পুরোপুরি চোখের আড়াল হতে আকাশের মুখে সেই গম্ভীর ভাবটা কর্পূরের মতো উবে যায়। সে আশেপাশে তাকিয়ে দেখে ছাদে আর কেউ নেই। অমনি সে হুট করেই ক্যান্ডিকে দু হাতে তুলে ধরে আনন্দের চোটে নাচতে শুরু করে। ছাদের মাঝখানেই ক্যান্ডিকে নিয়ে গোল গোল করে নাচতে নাচতে সে উম্মাদের মতো বলতে থাকে, ইয়েস ইয়েস, এইবার বাঁধন একটা কাজের মতো কাজ করেছে। দ্যাটস মাই বয়। উম্মা দোস্ত, লাভ ইউ সো মাচ। অন্যদিকে বাঁধন রূপাকে কাঁধে নিয়ে হনহন করে নিচে নেমে পার্কিং লটে থাকা গাড়ির কাছে চলে যায়। পুরোটা পথ রূপা অনবরত হাত পা ছুটতে আর মাথা পিঠে কিল
মারতে মারতে ব্যাকুল হয়ে বলেছে, ছাড়ুন আমাকে প্লিজ, আমি আর ওই বাড়ি যাব না, আমার ওই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। গাড়ির সামনে এসে বাঁধন এক ঝটকায় কাঁধ থেকে নামিয়ে দেয় রূপাকে। রূপা পায়ের নিচে মাটি পেয়ে সোজা হয়ে দাঁড়ানোর আগে বাঁধন বিদ্যুৎ গতিতে তাকে গাড়ির বডির সাথে শক্ত করে চেপে ধরে। দুজনের দূরত্ব শূন্যের কোঠায়। বাঁধন নিজের তীক্ষ্ণ জ্বলন্ত চোখ জোড়া রূপার বাদামি চোখের উপর স্থির রেখে অত্যন্ত গম্ভীর তপ্ত গলায় বলে, হোয়াট ডিড ইউ জাস্ট সে? কি বললি তুই? তোর অধিকার নেই এ বাড়িতে। স্বভাব মতোই আজকেও বাঁধনের ওই নিখাত পুরুষালী স্পর্শে তার গায়ের কড়া গন্ধ আর শরীরের উত্তাপে পুরো শরীর অবশ হয়ে আসে রূপার। বুকের ভেতর হার্টবিটটা এত জোরে আছাড় খাচ্ছে যে তার ফর্সা সরু গলা কাঁপিয়ে দম যেন বন্ধ হয়ে আসতে যায়। রূপা নিজের মনের অস্থির হয়ে ওঠে, ওই পুরুষটা কি কোনো জাদু জানে? না হলে এই মানুষটা এত কাছে আসলে সে প্রতিবার এভাবে অসাড় হয়ে যায় কেন? রূপার স্তব্ধ তার নিশ্চুপ থাকতে দেখে বাঁধনের ভেতরটা অস্থিরতা আরো বেড়ে যায়। সে রূপার কোমরের দুপাশে হাত রেখে তাকে আরো শক্ত করে গাড়ির বডির সাথে চেপে ধরে। বাঁধনের চওড়া শরীরের পুরো ভারে রূপা পেছনের দিকে কিছুটা হেরে যায়। তার কানের দুল দুটো রিন করে কেঁপে ওঠে। বাঁধন আরো কিছুটা ঝুঁকে আসে। রূপার ফর্সা মুখের প্রতিটি ভাঁজ আর কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আই এম অ্যাস্কিং ইউ সামথিং। কি বলছিস, শুনতে পাচ্ছিস না? রূপা নিজের অবশ হয়ে আসা শরীর আর থমকে যাওয়া দম কোনো মতে এক করে ফর্সা মুখটা সামান্য ফিরিয়ে চোখ বুজে চরম অভিমানী সুরে বলে, যা বলেছি সত্যি বলেছি, আমার কোনো অধিকার নেই ওই বাড়িতে। নিজের তৃষ্ণার্ত ও অনমনীয় চোখ জোড়া রূপার বাদামি চোখের উপর থেকে গেঁথে দেয় বাঁধন। তার ফর্সা অভিমানী মুখের প্রতিটি ভাঁজে নিজের অধিকারের ছোঁয়া মেখে নেশাতুর কণ্ঠে বলে, অধিকার নেই? অধিকার দিয়ে দেব আমি, তীরন্দা জিনি। হুট করে এই ভর দুপুরে জনসম্মুখে বাঁধনের মুখে নিজের জীবনের সবচেয়ে বড় গোপন পরিচয়টা শুনে তীব্র এক বিস্ময়ে আকাশ থেকে পড়ার মতো দশা হয় রূপার। তার ফর্সা কপাল জুড়ে একরাশ ভীতি আর অবাক হওয়ার রেখা ফুটে ওঠে। সে নিজের ভেজা চোখের পাতা দুটো বড় বড় করে ভ্রু কুঁচকে কাপা গলায় জিজ্ঞেস করে, তীরঞ্জা জিমি মানে? কি বলছেন আপনি? বাঁধন নিজের ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় ক্রূর হাসি ফুটিয়ে তোলে। সে রূপার ফর্সার অবয়বটার আরো কাছে ঝুঁকে আসে, এতটাই কাছে যে তার ঠোঁট জুড়ে প্রায় রূপার কাঁপতে থাকা পাতলা গোলাপি ঠোঁটের উপর আঁচড় খায়। বাঁধন তার তপ্ত ও পুরুষালী নিঃশ্বাস রূপার মুখে ফেলে ফিসফিসিয়ে বলে, যে নিখুঁতভাবে তীর মারতে জানে তার লক্ষ্য আর কৌশলী কখনো ভুল হয় না। তাকে তীরন্দাজিনী ছাড়া আর কি বলা যায়? ইউ কান্ট হাইড এনিমোর। মুহূর্তের মধ্যে পুরো শরীর কেঁপে ওঠে রূপার। সে ভুলে গিয়েছিল যে গত রাতে এবং তার আগে এই দুর্ধর্ষ এসপি তার জীবন বাঁচাতে গিয়ে তার কঠিন সত্য এই পুরুষের সামনে ফাঁস হয়ে গেছে। নিজের পরিচয় গোপন রাখার একই তীব্র আতঙ্কে এবার তাকে গ্রাস করে। সে মরণপণে নিজের দুটো ফর্সা হাত দিয়ে বাঁধনের শক্ত লোহার মতো চৌড়া বুকে ধাক্কা দিতে দিতে অবদ্ধ সুর এনে বলে, আমি কোনো তীরন্দা জিনি নই, বানিয়ে কথা বলবেন না, ছাড়ুন আমাকে। বাঁধন আর এই ছটফটানিকে পাত্তাই দেয় না, বরং নিজের শরীরের ভারে রূপাকে গাড়ির সাথে আরো নিবিড়ভাবে পিষে ধরে। তার শক্ত চোয়াল আরো গম্ভীর কণ্ঠস্বর এক অনমনীয় আদেশ ফুটে ওঠে। সে বলে, ছাড়ার জন্য তোকে ধরিনি, আমাকে রাগিয়ে দেওয়ার আগে ভালো মেয়ের মতো চুপচাপ গাড়িতে ওঠ। ডোন্ট টেস্ট মাই পেশেন্স। রূপার ভেতরে জেদ আরো অভিমানটা এবার যেন বাঁধনের এই ধমকে একেবারে দ্বিগুণ হয়ে ধপ করে চলে ওঠে। সে নিজের ছলছল করা বাদামি চোখে দুটো সরাসরি বাঁধনের চোখের উপর স্থির করে ফর্সা মুখটা উঁচিয়ে অত্যন্ত এক রোখা ও অবাধ্য গলায় বলে ওঠে, উঠবো না আমি। কি করবেন আপনি? মারবেন আমাকে? মারুন, মার খাবো, তবুও আমি আর কোনোদিন ওই বাড়িতে যাব না। রূপার এই অবাধ্য আর জেদি চোখের দিকে তিক্ত দৃষ্টি স্থির রেখে রাখে বাঁধন। দুজনেই নিঃশ্বাস তখন একে হয়ে মিশে যাচ্ছে। বাঁধন নিজের গলায় স্বর আরো নিচু আর গভীর করে চোখে চোখ রেখে বলে, মারবো? রূপা নিজের ফর্সা গাল জমে থাকা জেদ আর চোখের জল নিয়ে এক চুলো না দমে বলে, মারুন। আই ইউ শিওর?
রূপার মুখের উপর অবাধ্য আর জেদি ভাবটা দেখে রেগে আগুন হয়ে যায় বাঁধন। নিজের শক্ত চওড়া হাতটা সজোরে থাপ্পড় মারার জন্য শূন্যে উঠিয়ে ধরে। সামনে এমন রুদ্রমূর্তি দেখে কিন্তু নিজের স্বভাবজাত জেদ থেকে একটুও নড়ে না রূপা। সে ভয়ে চোখ দুটো বন্ধ করে নেয় না, বরং নিজের ফর্সা মুখটা উঁচিয়ে বেগ টান করে বাঁধনের চোখের দিকে অপলক তাকিয়ে থাকে। মাথার উপর উঠিয়ে ধরা হাতটা ঠিক তখনই তীব্র গতিতের উপর ফর্সা গাল বরাবর নেমে আসে বাঁধনের। কিন্তু গালের ঠিক কয়েক ইঞ্চি দূরত্বে আসতেই নিজের থাপ্পড়টা মারার ভঙ্গিটা এক লৌমায় বদলে ফেলে। সজোরে আঘাত করার বদলে সে অত্যন্ত আলতো পরম মমতায় নিজের বড় হাতের তালুটা রূপার নরম ফর্সা গালের উপর স্থাপন করে। হঠাৎ এই অপ্রত্যাশিত আর নিবিড় স্পর্শে পুরো শরীরে টিনটিন করে ওঠে রূপার। তার গালে যেন এক অদ্ভুত উষ্ণ স্রোত বয়ে যায়। সে নিজের বড় বড় বাদামি চোখ জোড়া মেলতেই দেখে বাঁধনের চোখে সেই জ্বলন্ত রাগটা উবে গিয়েছে। সেখানে এক গম্ভীর নেশাতুর মায়া খেলা করছে। রূপার ফর্সা গালের উপর নিজের বুড়ো আঙুল দিয়ে আলতো করে স্লাইড করতে করতে নিজের গম্ভীর পুরুষালী কণ্ঠস্বরটা একদম নরম করে ফিস ফিস করে বলে ওঠে বাঁধন, রাগ করে না জান বাচ্চা, লেটস গো হোম, বাড়ি চল। থমথম পরিস্থিতির মাঝে বাঁধনের মুখে এমন অদ্ভুত তীব্র ভালোবাসা মাখানো জান বাচ্চা শব্দটা শুনে গভীর বিস্ময়ে একবারে আকাশ থেকে পড়ার মতো দশা হয় রূপার। তার ফর্সা মায়াবী মুখটা থমকে যায়, চোখের মনি দুটো ছানাবড়া হয়ে ওঠে। এই দুর্দষ্ট করা মেজাজের লোকটা হুট করে তাকে কি বলে ডাকলো সেটা নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারল না রূপা। হা করে রূপার নিজের সেই দিকে তাকিয়ে থাকতে দেখে ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটিয়ে তোলে বাঁধন সেই রূপার সেই মায়াবী স্তব্ধ হয়ে যাওয়া ফর্সা মুখটার দিকে নিজের নেশাতুল চোখে জোড়ায় স্থির রেখে রসিকতার সুরে বলে, বাড়ি গিয়ে যত ইচ্ছা দেখিস আমাকে, আই অ্যাম অল ইয়োর্স। এখন আর কথা না বাড়িয়ে গাড়িতে ওঠ। ফ্লার্ট মাখানো কথা শুনে লজ্জায় সংকোচে নিজের বড় বড় বাদামি চোখ জোড়া নিচু করে ফেলে নেয় রূপা। তার ফর্সা গালে লজ্জায় রক্তিম আভাস ছড়িয়ে পড়ে, তবে লজ্জায় আড়ালে তার ভেতরের অভিমানটা এখনো পাহাড় সমান অনর হয়ে আছে। কোনোভাবে সেই ওই বাড়িতে ফিরে যেতে চায় না। কিন্তু এই একরোখা পুরুষের শক্ত বাঁধন থেকে এখন কিভাবে নিজেকে মুক্ত করবে তা কিছুতেই বুঝতে পারছে না সে। ঠিক তখনই হুট করে মায়াবী মাথায় একটা বুদ্ধি খেলে যায় রূপার। সে নিজের ঠোঁটে কৃত্রিম এক চিলতে হাসি ফুটিয়ে সরাসরি বাঁধনের চোখের দিকে তাকায়। তারপর নিজের একটা ফর্সা আঙুল উঠিয়ে বাঁধনের ঠিক পেছনের দিকে ইশারা করে বেশ চড়া গলায় বলে ওঠে, ওই দেখুন আপনার বউ আসছে। রূপার মুখে এমন আজব কথা শুনে গম্ভীর বিস্ময়ে মুহূর্তের জন্য নিজের ঘাটটা পিছনের দিকে ঘোরায় বাঁধন। আর ঠিক এই সুবর্ণ সুযোগটাই লুপে নেয় রূপা। বাঁধন পিছনে তাকাতেই মাত্রই সে নিজের শরীরটা সমস্ত এক শক্তি করে সজোরে একটা ধাক্কা বসিয়ে দেয় বাঁধনের চওড়া বুকে। আচমকা এই ধাক্কায় বাঁধন কিছুটা পিছিয়ে যেতে এক ঝটকায় নিজের মুক্ত করে নিয়ে বাতাসের গতিতে কলেজের মেইন গেট দিয়ে বাইরের রাস্তার দিকে দৌড়ে পালিয়ে যায় রূপা। সামনে ফাঁকা রাস্তা দেখে নিজের এই চরম বোকামিতে মুহূর্তের মধ্যে বুঝতে পারে বাঁধন। রূপার যাওয়ার পথের দিকে তাকিয়ে রাগে ক্ষোভে আর চরম বিরক্তিকে নিজের ডান পা দিয়ে সজোরে গাড়ির চাকায় উপর একটা লাথি বসায়। নিজের মাথায় ব্যান্ডেজটা হাত দিয়ে চেপে ধরে রাগে খুঁজতে খুঁজতে দাঁতে দাঁত চেপে কড়া গলায় বলে, নাক টিপলে যার এখনো দুধের গন্ধ বেরোবে সেই পিচ্চিটা কিনা আমাকে এভাবে বোকা বানিয়ে চলে গেল। হাউ ইজ দিস ইভেন পসিবল? রাস্তায় এসে বেশ কিছুটা দৌড়ে দম নেওয়ার জন্য এক জায়গায় দাঁড়ায় রূপা। অতিরিক্ত পরিশ্রমে ফর্সা মুখটা লাল হয়ে উঠেছে, বুকটা হাঁপুড়ের মতো ওঠানামা করছে। ঠিক তখনই গাড়ির ইঞ্জিনের আওয়াজ কাঁধে আসতে ঝট করে পেছনে তাকায় রূপা। দেখে ঠিক পেছনে ক্রুত এক চিলতে হাসি ঝুলিয়ে ধীরে ধীরে গাড়ি নিয়ে এগিয়ে আসছে বাঁধন। সামনে আর কোনো উপায় না পেয়ে আবারও সামনের দিকে প্রাণপণে দৌড় লাগাইছে। এদিকে গাড়ির গতি একদম কমিয়ে ঠিক পেছনে অত্যন্ত ধীর লয়ে ড্রাইভিং করতে থাকে বাঁধন। জ্বলন্ত চোখ জোড়া রূপার উপর স্থির। আসলেই দেখতে চাই এই অবাধ্য মেয়েটা আজ কতদূর দৌড়ে পেরে ওঠে। কিন্তু এভাবে কতক্ষণ? একটানা দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে একদম হাঁপিয়ে ওঠে রূপা। পা দুটো অবাস হয়ে আসায় রাস্তার উপর সজোরে আছড়ে পড়ে যায়। আর ঠিক তখনই চাকার তীক্ষ্ণ শব্দ তুলে রূপার ঠিক
ইঞ্চি খানেক দূরত্বে এসে সজোরে ব্রেক কষে গাড়িটা। ধাক্কা লাগার ভয়ে চোখ বন্ধ করে শক্ত করে বন্ধ করে নিলেও নিজের অক্ষত আবিষ্কার করে ধীর পায়ে সামনে ঘোরে রূপা। দুই হাত পিছ ঢালা রাস্তার ভর দিয়ে এভাবেই বসে পড়ে গাড়ির দিকে অসহায় চাউনি মিলে তাকায়। গাড়ির দরজা খুলে অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে নেমে আসে বাঁধন। তারপর রূপাকে চমকে দিয়ে সে এক লাফে গাড়ির সামনে কাচের উপর বেশ আইস করে উঠে বসে পড়ে। ঠোঁট সরু করে একটা হালকা শীষ বাজাতে বাজাতে রূপার ভয়ার্ত মুখ ফর্সা মুখের দিকে তাকিয়ে উপহাসের সুরে বলে, কি হলো, এভাবে রাস্তায় বসে আসিস কেন? রান রূপা রান, পালা। রূপা নিজের অবাধ্য বাদামি চোখ দুটো উঁচিয়ে অত্যন্ত অভিমানী ও ক্লান্ত কণ্ঠে চেঁচিয়ে বলে, দেখুন আমি ওই বাড়িতে যাব না। কেন জোর করছেন আমাকে? নিজের চৌড়া কাঁধে দুটো ঝাঁকিয়ে চোখের মনি জোড়া কুচকে একেবারে একরকা সুরে বলে বাঁধন, আই লাভ চ্যালেঞ্জেস। আমি জোর করে যে কোনো জিনিস নিজের করতে পছন্দ করি। সো এখন আমি নিচে নামছি, তুই আবার দৌড়ানো শুরু কর। কথাটা শেষ করে গাড়ির কাছ থেকে এক ঝটকায় নিচে নামে সোজা রূপার দিকে পা বাড়াতেই বাঁধন। এভাবে নামতে দেখে ভয়ে ধরপড় করে রাস্তা থেকে কোনো মতো উঠে দাঁড়িয়ে আবারও সামনের দিকে অন্ধের মতো দৌড় শুরু করে রূপা। এবার আর গাড়িতে নয়, পায়ে হেঁটেই অত্যন্ত ধীর ও আয়েসি চালে রূপার পিছু ছুটতে থাকে বাঁধন। মাঝ রাস্তায় হুট করে এমন অদ্ভুত দৃশ্য দেখে আশেপাশের পথচারীরা পুরো থমকে যায়। দেখা যাচ্ছে অত্যন্ত সুদর্শন চওড়া অবয়বের এক যুবক মাথায় সাদা ব্যান্ডেজ নিয়ে এক সুন্দরী হাঁটু ছোঁয়া লম্বা চুলের মেয়ের পিছু পিছু ছুটছে। রাস্তায় ভিড়ের মধ্যে অনেকেই চিনে ফেলে ফিসফিস করতে শুরু করে। অনেকেই ভাবছে, আরে এ তো আমাদের এসপি স্যার, হয়তো মেয়েটা কোনো মারাত্মক ক্রিমিনাল, তাই স্যার নিজে এভাবে তার পেছনে দৌড়ে ধরার চেষ্টা করছেন। এই ভেবে আশেপাশে থাকা মানুষজন হা করে পুরো দৃশ্যটা দেখতে থাকে। দৌড়াতে দৌড়াতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই রূপা দেখে বাঁধন এখনো পিছু ছাড়েনি। একদম কাছাকাছি দূরত্ব বজায় রেখে অত্যন্ত আরাম করে পেছনে দৌড়াচ্ছে। এই সাবলীল দৌড়ানোর ভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ইচ্ছে করে আস্তে আস্তে দৌড়াচ্ছে এবং রূপাকে ক্লান্ত করায় একটা খেলা খেলছে বাঁধন। ক্লান্তিতে রূপা মস্তিষ্ক তখন পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে। পেছনের পুরুষটা যেন একটা গোটা জেলার এসপি। সে ভীতু আর পদের কথা ভুলেই তীব্র ক্ষোভ চিৎকার করে বলে ওঠে, কে কোথায় আছেন গো, বাঁচান আমাকে, এই লোকটা আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। রূপা এমন পাগলামি দেখে পেছন থেকে এক গাল হেসে নিজের গলায় পুরুষালী স্বর কিছুটা চড়া করে বেশ মজা নেওয়ার সুরে বাঁধন বলল, বেয়াদব মেয়ে, আরো জোরে দৌড়া। এত আস্তে দৌড়ালে তো আমি তোকে এখনই ধরে ফেলবো। আরো ফাস্ট রান কর সুইট হার্ট। চলবে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ।